আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল আপনারা সবাই জেনেছেন যে ভারতে কলকাতায় যশোর যে বেনাপোল সীমান্তটা আছে তার কাছেই হলো বনগাঁ। সেই বনগাঁ থেকে ভারতের স্পেশাল টাস্ক ফোর্স তারা ইনকিলাব মঞ্চের নেতা হাদি, সেই হাদির দুজন সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করেছে, একজন ফয়সাল আর একজন আলমগীর। আমরা জানি যে হাদির হত্যার পরেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে বারবার বলা হয়েছিল যে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেছে, কিন্তু তারপরে আমরা দেখেছি দুবাই থেকে ফয়সাল ভিডিও পাঠিয়েছে, সে তার প্লেনের টিকিটের বোর্ডিং পাসের ছবি দেখিয়েছে এবং বলেছে সে দুবাই অবস্থান করছে। কিন্তু হঠাৎ করে ভারতেই গ্রেপ্তার হলো এবং শোনা যাচ্ছে সে বনগাঁ থেকে সীমানা পেরিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বাংলাদেশের সদ্য নিযুক্ত ডিজিএফআই প্রধান তিনি সম্প্রতি ভারত সফর করেছেন এবং ভারতে গিয়ে তিনি হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারত সরকারের কাছে সহায়তা চেয়েছেন বলে শোনা যায় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক তথ্য প্রমাণও ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে এই সন্দেহভাজন দুজন খুনিকে ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে এবং গতকাল তাদের আদালতে ওঠানো হয়েছিল এবং সেখান থেকে তাদের 14 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তো হাদির হত্যাকারী যাদের সন্দেহ করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এই সংবাদ ঢাকায় আসায় এনসিপি নেতাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে হাদিকে যখন হত্যা করা হয় তখন কিন্তু প্রথমে খুব চেষ্টা করা হয়েছিল এই হত্যার দায়টা আওয়ামী লীগের উপর চাপানোর, কিন্তু সেটা বেশিক্ষণ টেকেনি। তারপরেই তারা চেষ্টা করেছিল যে বিএনপি নেতা মির্জা আব্বাসকে এই খুনের দায়ে ফাঁসাতে, কারণ হাদি এই মির্জা আব্বাসের এলাকা ঢাকা মতিঝিল 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হবে এবং সে এই জন্য সে ব্যাপক ক্যাম্পেইন করছিল। তো তারা চাচ্ছিল যে এই ফাঁকে যদি মির্জা আব্বাসকে একটু ঘায়েল করা যায়। তারপরে যেটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠলো যে হাদিকে যারা গ্রুম করেছে, হাদিকে যারা ইনকিলাব মঞ্চের নেতা বানিয়েছে, হাইলাইট করিয়েছে, সেই হাদিকে তারাই হত্যা করেছে এবং হাদি কিন্তু 5ই আগস্টের আগে তেমন উল্লেখযোগ্য কোনো নাম না, আমরা কেউ তার নাম শুনিনি, কিন্তু হঠাৎ করে ইনকিলাব মঞ্চের বিশাল নেতা হয়ে গেল এবং সে অশালীন ভাষা সে রাজনীতিতে ইম্পোর্ট করেছিল এবং সেই ভাষা দিয়েই সে খ্যাতিতে চলে গিয়েছিল। মানে এই ভাষাটি আসলে এই রমজান মাসে আমি বলতে চাচ্ছি না, আপনারা হয়তো জানেন। এই হাদিকে হত্যা করা হলো, হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়া হলো, এই সবই মনে হয়েছে যে একটি প্ল্যান্ড ওয়েতে। এখন যারা হাদিকে হাদি বানিয়েছে এবং হাদিকে হত্যা করেছে তাদেরই এক অংশ এখন আতঙ্কে ভুগছে, কারণ তদন্ত হলে প্রকৃত সত্যটা বেরিয়ে যাবেন। তারা বলার চেষ্টা করছে যে এই হাদির হত্যার মধ্য দিয়ে তাদের বিএনপি সরকার ফাঁসিয়ে দেবে, কিন্তু বিএনপি সরকার ফাঁসাবে নাকি প্রকৃত তদন্ত হলে খুনিরা বেরিয়ে যাবে, এটি নিয়ে আসলে এখন কথা হচ্ছে এবং এর ফলে এনসিপির কিছু নেতা বেশ আতঙ্কে ভুগছে। এবং আরো একটা নাম আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো ইনকিলাব মঞ্চের নেত্রী ঝুমা। এই ঝুমার সাথে নাকি যে সন্দেহভাজন দুজন গ্রেপ্তার হয়েছে ফয়সাল এবং আলমগীর, এই ফয়সালের সাথে নাকি দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। হাদি হত্যায় ঝুমার সম্পৃক্ততা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। সুতরাং কলকাতায় গ্রেপ্তারের সাথে সাথে ঢাকায় এই সমন্বয়ক এনসিপি, এই ঝুমা, এদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেখা যাক কি হয়। এখন প্রশ্ন উঠেছে যে এই যে সন্দেহভাজন খুনি তাদের কি ভারত বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেবে কিনা। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু যেহেতু দুই দেশের মধ্যে বন্ধি বিনিময় চুক্তি আছে, ভারত সরকার চাইলে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে। আবার যেহেতু তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছে, এটা একটা অপরাধ, সেই অপরাধের বিচার হলে হয়তো তাদের ভারতে একটা সাজা দিয়ে
বাট ভারতে তাদের এই অপরাধের বিচার হতে পারে। সো কি হতে পারে সেটা আমরা দেখছি। এর পাশাপাশি আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন তেলের মূল্য ভীষণ বেড়েছে, তেলের দুষ্প্রাপ্যতাও এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের কাছে নাকি 14 দিনের জ্বালানি তেল মজুদ আছে। পরে অবশ্য বলেছে যে এটা ঠিকভাবে কোট করা হয়নি। যাই হোক, বাংলাদেশের কাছে তো অনেক দিনের জন্য তেল মজুদ নেই, সুতরাং এই তেল নিয়ে অলরেডি রেশনিং শুরু হয়ে গেছে। আগেও বলেছি যে প্রাইভেট কারকে 10 লিটারের বেশি তেল প্রতিদিন দেওয়া হচ্ছে না, এবং এই নিয়ে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে একজন সাংবাদিক অধিক তেলের দাবিতে তার কাছে থাকা অস্ত্র দিয়ে সে তেলের পাম্পের কর্মচারীদের ভয় দেখাচ্ছে। সে ভিডিওটা দেখাইলাম না, ইউটিউবে আবার এসব রেস্ট্রিকশন থাকে। এখন বাংলাদেশ সরকার এই তেলের এই ক্রাইসিসে উদ্ধার পাওয়ার জন্য অনেকগুলো সোর্স থেকে তেল কালেক্ট করার চেষ্টা করছেন। এবং আমরা জানলাম যে 2017 সালের 22 অক্টোবর শেখ হাসিনা সরকার ভারত সরকারের সাথে একটা চুক্তি করেছিল, 15 বছর ব্যাপী এই চুক্তি। এই চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশ সরকার পাইপলাইন দিয়ে ডিজেল আনতে পারবে। শিলিগুড়ির ডিপো থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত একটা পাইপলাইন স্থাপন করা হয়েছে, এবং নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল এই পাইপলাইন দিয়ে পার্বতীপুরে আসবে। এবং 2026 সালের কোটা অনুযায়ী 1,80,000 ইউনিট ডিজেল বাংলাদেশ সরকার আমদানি করতে পারবে। এবং বর্তমানে যেহেতু এই ক্রাইসিস এবং বিভিন্ন সোর্স থেকে বাংলাদেশ সরকার তেল সংগ্রহ করার চেষ্টা করছে, সেহেতু এই চুক্তির অধীনে এখন ভারত সরকারের কাছে এই তেল সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু তিনি মিটিং করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে, এবং এখন পর্যন্ত ইট ইজ লুকিং ভেরি পজিটিভ। যেটা আমি বলতে চাচ্ছি যে সারা জীবন তো ভারত বিরোধী রাজনীতি করলো বিএনপি জামাত, ঢাকা না দিল্লি স্লোগান দিতে দিতে আমাদের কানে ঝালাপাড়া করে ফেললো। সেই বিএনপি সরকার আজকে বিপদে শেখ হাসিনার করা চুক্তির আওতায় ভারতের কাছে হাত পেতেছে। এটা নিয়ে আজকে একজনের সাথে আলাপ হচ্ছিল, এক বড় ভাইয়ের সাথে, যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করে গেছে, এটা আজকে যতটা না আলোচিত হচ্ছে, আগামী 5 বছর পরে শত্রুও বলবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করেছে। আমি দক্ষিণবঙ্গের মানুষ, আমি পদ্মা নদী পার হয়ে সেই এমন হয়েছে যে প্রতিকূল আবহাওয়ায় ঝড়ের মধ্যে পড়তে হয়েছে, বা বড় বড় ঢেউ লঞ্চ কাঁপছে, তো সেই জায়গায় পদ্মা সেতু করেছে। এখন আমি খুলনায় চলে যেতে পারি 3.5 ঘন্টা 4 ঘন্টায়, গোপালগঞ্জ চলে যায় 2.5 ঘন্টায়, আমার বন্ধুর বাড়ি নড়াইল যাওয়া যায় 2 ঘন্টা 2.5 ঘন্টায়। তো এই যে বৈপ্লবিক কাজটা করেছে শেখ হাসিনা, যেটা ছিলেন তিনি চ্যালেঞ্জ গ্রহণ করতেন। পদ্মা সেতু করতে যে এত এত বাধা তিনি পেয়েছেন। এই পদ্মা নদীটা পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী, এখানে পাইলিং করাটা ছিল ভীষণ কঠিন, কিন্তু যত বাধা এসেছে শেখ হাসিনা তত দৃঢ়তার সাথে সেই বাধা অতিক্রম করেছে। শুধুমাত্র পদ্মা সেতু তৈরি করার জন্য বিশাল হ্যামার তৈরি করতে হয়েছে জার্মানিতে, সেই জার্মানির থেকে সেটা আনা হয়েছে শুধুমাত্র এই সেতুটা করার জন্য। এবং এই চ্যালেঞ্জের কারণে সেতুর যে ইনিশিয়াল এস্টিমেটেড এক্সপেন্ডিচার সেটা পরবর্তীতে বেড়েছে। আমি এই সেতুটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার আর্মির একটা বন্ধু ছিল, সে এই রেল সেতুটার সাথে জড়িত ছিল, সে লিড করেছে। আমার আরেকটা বন্ধু ছিল এই অ্যাপ্রোচ রোড করেছে। আমি পদ্মা সেতুর ওই যখন তৈরি হয় তখন ওই যাওয়া আসার পথে 2-1বার দাওয়াতও খেয়েছি তাদের ক্যাম্পে। যখনই পদ্মার নদীর ঘাটে যেতাম এই আর্মির সোর্সে আমাকে ফেরিতে একটা ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো। তো আমরা তো দেখেছি। তো শেখ হাসিনা হ্যাজ ডান দিস, এবং নির্ভীক একজন নেত্রী ছিলেন, জীবনের পরোয়া করেনি। এই যে আজকে তারেক রহমানের কথা বলেন, 17 বছর লন্ডনে গিয়ে নির্বাসনে ছিলেন, আসার সাহস পাননি, অনেক নেগোসিয়েশন করে 24 সালের 5ই আগস্টের 1 বছরেরও পরের বছর 25শে ডিসেম্বর আসছে। বাট শেখ হাসিনা নেভার কেয়ার্ড ফর হার লাইফ। তো বাংলাদেশের জন্য যা করে গেছেন, এবং এই যে ভারতের সাথে কথায় কথায় বলা যে ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, এই করেছে সেই করেছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিটা চুক্তি করা হয়েছে। বরং যারা এই
ঢাকা না দিল্লি স্লোগান দিয়ে আওয়ামী লীগের গায়ে ভারতের দাসত্বের ট্যাগ লাগানোর চেষ্টা করেছে, তারা বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। তো শেখ হাসিনাকে আজও এই ক্রাইসিসেও আমরা কিন্তু মনে করছি তার দেখানো, তার আমলে সম্পাদিত চুক্তির আওতায় আজকে এই তেলের ক্রাইসিস মেটানোর চেষ্টা করছি। আর সেই শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, আইসিটিতে একটা প্রহসনের বিচারে তাকে মৃত্যুদণ্ড দেই এই জামাত রাজাকার এদের প্ররোচনায়। ইউনূসের মতো একটা দেশ বিরোধী মানে চূড়ান্ত রাজাকার বলা যায় তাকে, তাদের পাল্লায় পড়ে আজকে আমরা একটা মানুষ যে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জন্য এত কিছু করলো আর তাকে আমরা অসম্মান করলাম। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে এখন এই হাদির খুনিদের স্টেটমেন্ট, তদন্ত এবং সেটা কিভাবে প্রভাবিত করে এবং এর হাদির পেছনে যে মূল হত্যাকারী যারা, তারা বেরিয়ে আসে কিনা, তাদের পরিচয় মানুষের সামনে উন্মোচিত হয় কিনা। গতকাল একটি লাইভ অনুষ্ঠানে আমি বলেছিলাম যে ক্রমশ যুদ্ধের পরিধি ক্রমশ বাড়ছে। এর আগে ব্রিটেনের একটা বেস সাইপ্রাসে ছিল, সেখানে মেরেছে। এইবারেতে গত পরশু দিনকে আজারবাইজানে মেরেছে। এখন ইরান বলছে যে আমি ইউরোপকেও ছাড়বো না। ইউরোপে যেখানে যেখানে এই সমস্ত রয়েছে ঘাঁটি রয়েছে, সেই সমস্ত ঘাঁটি মানে 127টার যে ঘাঁটি রয়েছে, 127টা ঘাঁটির একটা ঘাঁটিকেও আমি ছাড়বো না। আমার কাছে এত মিসাইল আছে। এখন এই তথ্য কিন্তু আমাদের তথ্য নয়, এই তথ্য হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য, এই তথ্য হচ্ছে ব্রিটিশ কাগজ দ্য গার্ডিয়ানের তথ্য। দ্য গার্ডিয়ানকে লিখছে, তেহরান ওয়ান্টস ইউরোপ to stay out conflict or face retaliation as it happened. The Guardian লিখছে। তার তলায় দেখুন আল মনিটর, তারা লিখছে EU countries joining US Israel attack would become Iran's legitimate target, Deputy Minister says। মানে তোমার যার সঙ্গে তুমি জয়েন করবে ইরানের বিরুদ্ধে, ইসরায়েল এবং ইউএস এর সঙ্গে যারা জয়েন করবে তাদের অ্যাটাক করাটা আমার লেজিটিমেট, মানে আমার নিজস্ব অধিকার, লেজিটিমেট টার্গেট, আমার নিজস্ব টার্গেট। as of March 7 to 2026, Iran has capability. Warned that European countries will become legitimate target for retaliation if they joining in United States and Israel in their outgoing military operation against Iran. While there is no confirmation plan for an outprovoked invasion of Europe, Tehran has already expanded its tie to include European asset and territory and European to the conflict. তার মার্চ 27 বলছে যে সমস্ত জায়গায় লেজিটিমেট মানে এই রয়েছে, স্থাপনা রয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা মারার জন্য তৈরি হয়ে বসে রয়েছি। March 7, 2026। আরো কি বলছে ডাইরেক্ট স্ট্রাইক অন ইউরোপিয়ান অ্যাসেট, an Iranian made drone struck the RAF Akroti British military base in Cyprus, an EU member state, on March 1, 2026. Official warning: Iran Deputy Foreign Secretary Majid Takht Rajanvi stated that any country joining America and Israel in the aggression would be targeted. Threatening European cities. Report indicate that Iran has threatened to target European cities directly if those nations take offensive action. তার মানে
ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে যে ইরান বলতে চাইছে যে এই 27টা দেশে, 127টা দেশে তোমরা যে একেবারে বেস তৈরি করে রেখে দিয়ে আমাকে একবার চক্রব্যূহের মধ্যে আমাকে মারবে বলে ঠিক করে রেখে দিয়েছো, সেই চক্রব্যূহ আমি ভেঙে দেবো। কারণ 127টা দেশের এর থেকে বেস থেকে যদি তার দিকে আক্রমণ করা হয় তাহলে সেটা চক্রব্যূহের মতোই হলো। ইরান এখন সেটা বলছে যে আমি যে সমস্ত দেশে যে সমস্ত রয়েছে ইউএস বেস রয়েছে সব দেশে আমি মারবো, সেটা যদি ব্রিটিশ বেস থাকে সেখানেও মারবো। এবার কি হচ্ছে, এই যে আপনার এতে মারলো, সাইপ্রাসে মারলো এবং আজারবাইজানে মারলো, টার্কিকেও বেড়েছে, টার্কি ফেলে দিয়েছে, টার্কিকেও বেড়েছে, মানে 3টে কিন্তু দেশ কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। বাকি দেশগুলো এবার কি করছে এইবার শোনো। মিসাইল ক্যাপাবিলিটিস অফ ইরান। ইরান possesses, মানে ইরানের কাছে আছে ব্যালিস্টিক মিসাইল such as Shahab 3, the range 1000 to 3000 kilometer, capable of reaching parts of Eastern and Central Europe. Non-conventional technique, Western intelligence suggestion, Iran may utilize organized criminal gang, মানে হুতি আর হামাস এই সমস্ত যে হিজবুল্লাহ এদেরকে, ফর অ্যাটাকিং ইনসাইড ইউরোপ টু মেনটেন পসিবল ডিসেবিলিটি। এটা বলছে পলিটিকো ইউরোপিয়ান ইউনিয়ন। এই দেখুন 1000 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত তাদের পাল্লার মধ্যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন গুলো রয়ে গেছে। এবার ইউরোপিয়ান ডিফেন্স, এটা কি বলছে, ইউরোপিয়ান ডিফেন্সিভ রেসপন্স কি আছে? ইন রেসপন্স দিস থ্রেট and the strike of Cyprus, several European nations have begun deploying military assets. France, Italy and Spain have confirmed they will deploy naval and air defense forces to the region to protect Cyprus and other interests. The United Kingdom plan to deploy warship to the area next week following the drone attack in the base. NATO has warned the European poses huge threat in Europe and number of strike. Germany and Netherlands are considering hosting French nuclear. ওরা আশঙ্কা করছে জার্মানি এবং নেদারল্যান্ডেও আক্রমণ হতে পারে বলে ন্যাটো এটা মানে মনে করছে, ন্যাটো যে এই আশঙ্কা করছে। এই অবস্থার মধ্যে while countries like Spain and France has called to de-escalate the situation, but the Iranian government has no answer. কেন ইরানিয়ান গভর্নমেন্ট অ্যান্সার করবে? ইরানের তুমি 4টে টিয়ার পরপর ছিল, 4টে টিয়ারকে তোমরা মেরে দিয়েছো। মানে এ মারা গেলে এ দায়িত্ব নেবে, এ মারা গেলে এ দায়িত্ব নেবে, এ মারা গেলে এ দায়িত্ব নেবে। 4টে টিয়ার ছিল, 4টে টিয়ারকে তুমি ধ্বংস করে দিয়েছো। এবার তুমি যদি তাদের দেশের সমস্ত নেতাকে এবং সমস্ত একে যদি ধ্বংস করে দাও বিনা প্ররোচনায়, তাহলে ইরান কেন ছেড়ে দেবে? ভাই এখন যে এই যে আমাদের ট্রাম্প আছে না, ট্রাম্প কিন্তু সবাইকে নিয়ে গাড্ডায় পড়বে। ইতিমধ্যে ট্রাম্প কি বলেছিল আপনার মনে আছে? ট্রাম্প বলেছিল যে ন্যাটোতে আমি টাকা দেবো না, ন্যাটোর আমার কোনো দরকার নেই। তবে ন্যাটোর মধ্যে একটা বিভক্তি এসে গেছে যে আমরা ন্যাটোটা চালাবোই করে। ট্রাম্প বলেছে তোমাদের পয়সা তোমরা ন্যাটো চালাও, আমার ন্যাটোর দরকার নেই, আমি নিজেই যথেষ্ট শক্তিশালী আছি।
এইবার ইউরোপিয়ান ইউনিয়নের আপনি অবস্থা দেখুন। ইউরোপিয়ান ইউনিয়নের জ্বালানি সংকট আছে, যদি গ্যাস না পায়, যদি তেল না পায়, এক বেলা যদি গ্যাস না চালাতে পারে, যদি ঘর না গরম করতে পারে, ঠান্ডায় সব জমে মরে যাবে। গ্যাস আর তেল ছাড়া ইউরোপিয়ান ইউনিয়নে বেঁচে থাকা সম্ভব নয়। এরপরে যদি জাহাজ চালানো, প্লেন চালানোর তেলের যোগান, সেই তেলের যোগান আসবে কি করে? ফলে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের উপরে কিন্তু একটা প্রচন্ড চাপ তৈরি হচ্ছে। আর ট্রাম্প বলে দিয়েছে, আমি আমার থেকে কোনো দেশ নেব, তেল দেবো না। অনেকেই মন্তব্য করেন যে আপনি জানেন না যে একেবারে ইউনাইটেড স্টেটসের ক্ষমতা কতটুকু। আরে ক্ষমতা তো আমরা জানি, ভিয়েতনাম একটা ছোট দেশ, সেখানে গিয়ে বাচ্চা করে পেটানি খেয়ে চলে এসেছিল, বহুত মার খেয়েছিল, 20 বছর ধরে আফগানিস্তানে পড়ে রইল, যুদ্ধ করলো, বডি ব্যাগ বয়ে বয়ে নিয়ে চলে গেল দেশে, দখল করতে পারলো না। আচ্ছা, ভেনেজুয়েলায় মাদুরোকে তুলে নিয়ে এলো, এখন ভেনেজুয়েলার ভেতরে পা দিতে পেরেছে? এখনো পারেনি। 2.5 লক্ষ মিলিশিয়া পুরো ঘিরে ধরে রেখে দিয়েছে ভেতরে, এখন বুটস অন গ্রাউন্ড করতে পারেনি। এই হচ্ছে ইউনাইটেড স্টেটস। খোবলা 6টা বডি গিয়েছে, তাতেই ওদের হাওয়া হয়ে গেছে। এটা ভারতবর্ষ নয় যে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য তারা বসে রয়েছে, এটা ভারতবর্ষ নয়, এটা হচ্ছে ইউএস। তাদের একটা দেহ পড়লে, একটা বডি পড়লে, একটা শহীদ হলে তাদের রক্ত জল হয়ে যায়, সব মাগা ক্রাউড সমস্ত বেরিয়ে চলে আসবে। এখন এই যে ট্রাম্প বাবু আমাদের আছে না, ট্রাম্প বাবু সারা বিশ্বকে ডামাডোলের মধ্যে ফেলে দিয়েছেন। এখন এই ট্রাম্প বাবুর জন্য সারা বিশ্ব, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, দেখবেন 2-4 দিনের মধ্যে একেবারে ইউরোপিয়ান ইউনিয়নে ফ্রান্স, জার্মানি আর এতে নেদারল্যান্ডে বোমা পড়বেই। আর আমি একটা আজকে ভবিষ্যৎবাণী করে রেখেছিলাম, যদি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি যদি এক হয়, তাহলে পরে 3য় বিশ্বযুদ্ধের বীজটা কিন্তু সেদিনই বপন হবে। যদি ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি যদি এক হয়, তাহলে 3য় বিশ্বযুদ্ধের বীজ ওদিনকে বপন হবে। সেদিন কিন্তু পৃথিবী আরো অশান্ত হবে। আমরা এই ছোটখাটো জিনিস নিয়ে এখন এত ব্যস্ত হয়ে রয়েছি যে আমাদের ঘাড়ের ওপরে যে কত বড় বিপদ এসে পড়তে যাচ্ছে, সেটা কিন্তু আমরা কেউ আঁচ করতে পারছি না। ভালো করে চারদিকে নজর ঘুরিয়ে দেখুন কি বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা রয়েছি। ট্রাম্প একটা খেপাটে মানুষ, সেই খেপাটে মানুষটা সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। তার ফল ভুগতে হবে কাকে? আপনাকে, আমাকে। আমাদের বাজারে যে অবস্থায় এখনই স্থিতাবস্থা নেই, তারপরে তো বাজার তো আরো অগ্নিগর্ভ হয়ে উঠবে। সরি। তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচবো কি করে? না পাবো তেল যদি না পাবো গ্যাস, আর তেল আর গ্যাস যদি না পাই, তাহলে পণ্যের দাম বাড়বে হু করে। এই অবস্থার মধ্যে টেনে আনলো কে? টেনে আনলো আমাদের ট্রাম্প বাবু। আজ সারা পৃথিবীকে ওলট পালট করে দিয়ে একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে ফেলে দিল। এখন ইউরোপিয়ান ইউনিয়নের ওপরে যদি একটা গিয়ে পড়ে, এই জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড একটা গিয়ে পড়বে তো বটেই, কারণ এই ইরান ছাড়বে না। আর পড়লে পরে অবস্থা আরো খারাপ হবে। তখন দেখবেন যে সবার আগে ইউএস পালাবে। যেখানে যেখানে যা হয়েছে সবার আগে কিন্তু ইউএস পালিয়ে যায়। আপনি ইউক্রেনে দেখুন, সবার আগে আমেরিকা পালিয়ে গেছে, পরে তো ইউরোপ পালিয়েছে। এখন জেলেনস্কির খবর কেউ রাখে? কেউ একটা কাগজে জেলেনস্কির খবর আসে না। জেলেনস্কির খবর কেউ জিজ্ঞেস করে না। সেই বান্দা বেঁচে আছে না মরে গেছে কেউ জানেও না। কালিদাস সে গাছে তুলে দিয়ে চার যাবে, এটা চুলিবে, রাম তেরা ভালা করে চুলিতে, জেলেনস্কি উঠে গেছে, এখন নিজ দিয়ে শেকড়টা কেটে দিয়েছে। আমাদেরও অবস্থা সেই হবে যদি আমরা এখনো না চিন্তা করি আমাদের ব্যাপার, এবং আমরা যদি ভেবেই বসে থাকি যে একেবারে ট্রাম্প আমাদের একেবারে মানে দোস্ত আছে, আমাদের ট্রাম্প বাঁচিয়ে দেবে।
ট্রাম্প কিন্তু আমাদের গাড্ডায় ফেলার জন্য বসে আছে। কারণ ট্রাম্পই কিন্তু ইলেকশনের আগে বলেছিল আমি যুদ্ধ থামাবো। যুদ্ধে মানে এবার যখন ভোটে জিতে ফিরে এলো তখন দেখা গেল সে আজ পর্যন্ত তার ক্ষমতায় 1.5 বছরে 600 বোমা ফেলেছে। 600 বোমা ফেলেছে, সে B2 থেকে হোক আর F-16 বা F-15 থেকে হোক, F-16 থেকে হোক, যেখান থেকেই হোক, 600টা বোমা ফেলেছে। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কাকে বিশ্বাস করবেন আপনারা? আর ইউএস এর ক্ষমতা নিয়ে ওই শুধু হাওয়াইবাজি ক্ষমতা, বুটস অন গ্রাউন্ড যতক্ষণ না হচ্ছে বলে ততক্ষণ পর্যন্ত কোনো দেশ দখল করা যায় না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সম্প্রতি নজর রাখুন, বিশ্বের প্রতি নজর রাখুন। বিপদ কিন্তু আমাদের দিকে ধেয়ে আসছে।